হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। তো আজকে আমাদের যে ব্যাচ কোর্সের স্পেশাল সিডিপি ক্লাস নাম্বার 11 রয়েছে। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অর্থাৎ যে ব্যক্তিগত পার্থক্য থাকে। কাদের মধ্যেকার ব্যক্তিগত পার্থক্য বলছে? অ্যামাং লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যেকার যে ব্যক্তিগত পার্থক্য। অর্থাৎ তুমি যে আগামীকাল একটা চাকরি পাবে, স্কুলে চাকরি পাবে, তুমি চাকরি পাবে, তুমি কাদের পড়াবে? তুমি প্রাথমিক বাচ্চাদেরকে প্রাথমিক লেভেলের বাচ্চাদেরকে পড়াবে, শিশুদেরকে পড়াবে। তো এবার তোমার ক্লাসে যে 30 জন বা 40 জন বা 50 জন, আমি ধরে নিচ্ছি 40 জন যে বাচ্চা পড়তে আসবে, তাদের প্রত্যেকে কিন্তু প্রত্যেকের থেকে আলাদা দেখতে যেমন হবে, তাদের লাইনের যেরকম আলাদা হবে, তাদের বংশ পরিচয় আলাদা হবে, তাদের আচার আচরণ আলাদা হবে। তো এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তাদের প্রত্যেকের কর্মক্ষমতার মধ্যে পার্থক্য, তাদের প্রত্যেকের শারীরিক গঠনের মধ্যে পার্থক্য, তাদের প্রত্যেকের ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য, এগুলোকেই বলা হবে ব্যক্তিগত ডিফারেন্স। এবং আমরা এই ক্লাসের মধ্যে জানবো এই ব্যক্তিগত ডিফারেন্সগুলো কোন কোন বিষয়ের উপর প্রভাব ফেলে, অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশনস ইন টিচিং লার্নিং প্রসেস। অর্থাৎ এবং এই যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে, সেটা তাদের শিক্ষণের ক্ষেত্রে, তাদের পাঠ গ্রহণের ক্ষেত্রে, তাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন কোন সমস্যা বা কোন কোন দিক নির্দেশ করে, সেই বিষয়টা আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তো ব্যক্তিগত বৈষম্যের কারণসমূহ কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে। ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের কারণ কি কি হতে পারে, আমরা যদি নোটটা নাও পড়ি, তবুও কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারবো, বেশ কিছু কারণ আমরা নিজেরাই বের করতে পারবো। যেমন প্রথম এখানে যে টপিকটা দিয়েছে, প্রথম এখানে যে পয়েন্টটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বংশগতি, বা যেটাকে আমরা বলে থাকি হেরিডিটি। বিভিন্ন মনোবিজ্ঞানীগণ ব্যক্তিগত বৈষম্যের মূল কারণ হিসেবে বংশগতিকেই দায়ী করেছেন। আমরা অনেকে বলি না যে ওর বাবাও যেরকম খুব ভালো একজন জ্ঞানী মানুষ, তার ছেলেটাও তার বাবারই গুণ পেয়েছে, এটা আমরা বেসিক্যালি বলে থাকি। আবার আমরা বলে থাকি যে একদম মেয়েটা দেখো, মেয়েটা একদম মায়ের মতো সুন্দর গান গায়, ওর মা যেমন সুন্দর গান গায় ও সেমন তেমনই গান গায়। আমরা এটা বলে থাকি যে একদম দেখতে বাবার মতো হয়েছে। অর্থাৎ এই যে বিষয়গুলো, অর্থাৎ যেগুলো আমরা বংশগতির মাধ্যমে, বা যেগুলো আমরা আহ, বলা যেতে পারে জেনারেশন বাই জেনারেশন আমরা বংশের মাধ্যমে পেয়ে আসছি, সেটাই হচ্ছে আমাদের কি বংশগতি। তো এই বংশগতিকে দায়ী করেছেন বিভিন্ন মনোবিজ্ঞানীরা। বংশগতের বিভিন্নতার কারণেই ব্যক্তির গায়ের রং, চুল ও চোখের তারার বর্ণ, দৈহিক উচ্চতা, মুখের আকার ইত্যাদি ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ তাদের শরীরের যে কালার, তাদের চুল, তাদের বিভিন্ন অন্যান্য যে সমস্ত শারীরিক গঠন, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানুষের বুদ্ধিও বংশগতির কারণে ভিন্ন হয়। মানুষের যে বুদ্ধি, সেটাও কিন্তু বংশগতির কারণেই ভিন্ন হয়ে থাকে, আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ বংশগতির বেসিক যেটা কি, সেটা হচ্ছে তাদের প্রত্যেকের মধ্যে পার্থক্য নির্দেশ করবে, প্রত্যেকের মধ্যে ডিফারেন্স নির্দেশ করবে, এবং তার পাশাপাশি ডিফারেন্সের পাশাপাশি তাদের মধ্যে কর্মক্ষমতাকেও নির্দেশ করবে। কিভাবে, সেটা আমরা পরের পয়েন্টটা পড়লে জানতে পারবো। পরিবেশ, দেখো আমরা যে ক্লাসটা এর আগে করেছিলাম হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সেখানে আমরা কিন্তু আলোচনা করেছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে, যে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে বা একটা স্টুডেন্টের মধ্যে বা একটা লার্নারের মধ্যে বংশগতি এবং পরিবেশ, তার প্রভাব সব থেকে বেশি থাকে। কারণ আমরা সমাজ নিয়ে যদি কথা বলি, আমরা সামাজিকীকরণ নিয়ে যদি কথা বলি, তাহলে সবার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পরিবার। আমি আমার বাবা মায়ের কাছ থেকে, আমার ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে, এবং কাকু কাকিমা বা জেঠু জেঠিমা, আমাদের ফ্যামিলির কাছ থেকে আমি কি কি বৈশিষ্ট্য পেলাম, অর্থাৎ আমার যে প্রথম আপব্রিঙ্গিংটা, সেটা আমার ফ্যামিলিতেই হয়েছে। তারপর সেখান থেকে আমি সোসাইটির মধ্যে একজন হতে পেরেছি, বা সোসাইটির মধ্যে একজন ফিট একজন পার্সন হতে পেরেছে। সোসাইটির মধ্যে ফিট বলতে যে সমাজের সমস্ত কিছু নিয়ম মেনে চলছে, সেটাই হচ্ছে সমাজের মধ্যে ফিট। তো এবারে পরিবেশগত বিষয়টা বৈষম্যের কারণ হিসাবে কিভাবে প্রতিপন্ন হচ্ছে। আধুনিক মনোবিজ্ঞানীগণ মনে করেন যে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্যের মূলে কেবলমাত্র বংশগতি নয়, পরিবেশ স্বরূপ একটি বিরাট ভূমিকা রয়েছে। বংশগতি তো রয়েছে, অর্থাৎ সে তো জন্মসূত্রে কিছু একটা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলোই, তার পাশাপাশি পরিবেশেরও বিশেষ কিছু ভূমিকা কিন্তু এখানে রয়েছে। সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, উত্তরাধিকার, আচার আচরণ প্রভৃতি সামাজিক পরিবেশের এবং প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার কারণেও ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ কে কোন পরিবেশে থাকছে, আমি প্রথমে এর আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, সেটা হচ্ছে মনে করো যে একজন যমজ বাচ্চা এক জোড়া বাচ্চা, একই বাড়ির, তাদের মধ্যে একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিহারে, আরেকজনকে রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে দুজনের মধ্যে তো সমান সবকিছু হওয়ার কথা ছিল, কারণ তাদের বংশগতি তো সেম।
তাদের বাবা মা সেম, তাদের জন্মের সময় সেম, তাদের মানে সব কিছুই সেম, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস পার্থক্য কি, পরিবেশ। একজন চলে গেছে বিহার, একজন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে দেখবে এই ওয়েস্ট বেঙ্গলের কালচারটা শিখবে, বিহারের কালচারটা শিখবে, অর্থাৎ পরিবেশটা। তো ব্যক্তিগত পার্থক্য কিন্তু পরিবেশকেও বা পরিবেশের কারণেও হয়ে থাকে। এরপর কি লিঙ্গগত পার্থক্য, এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য রয়েছে, তোমাদের টপিক এটা রয়েছে আলাদা করে। লিঙ্গগত পার্থক্যটাকে, যেটাকে আমরা বলে থাকি জেন্ডার ডিফারেন্স বলতে পারি, জেন্ডার স্টিরিওটাইপ বলতে পারি। ঠিক আছে, জেন্ডার ডিফারেন্সটা কি, জেন্ডার ডিফারেন্স মানে হচ্ছে কোনটা পুরুষ কোনটা মহিলা সেটা, কিন্তু জেন্ডার স্টিরিওটাইপ হচ্ছে এই কাজগুলো পুরুষ মানুষরা করবে, এই কাজগুলো মহিলারাই করবে, অর্থাৎ এই কাজগুলো পুরুষের কাজ, এই কাজগুলো মহিলারা করবে না, আর এই কাজগুলো মহিলাদের কাজ, এই কাজগুলো পুরুষরা করবে না। এটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ, মানে কি একটা একটা ভাবধারা তৈরি করে দেওয়া সমাজের মধ্যে, যেগুলো এই তুই মেয়েদের মতো কেন করছিস, এই মেয়ে হয়েছিস কিন্তু ছেলেদের মতো পোশাক কেন পরছিস, এই যে মেন্টালিটি, এটা হচ্ছে স্টিরিওটাইপের মধ্যে পড়ে। এটা নিয়ে আমরা এরপরে যখন আমরা ক্লাসটা করব তখন সেখানে বিস্তারিত আলোচনায় যাব। এখানে বলছে লিঙ্গগত পার্থক্য নারী পুরুষ ভেদেও দেহের গঠন, চলাফেরার ধরন, কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি ইত্যাদিতে পার্থক্য দেখা যায়। নারী পুরুষ ভেদে দেহের গঠন হবে, চলাফেরার ধরন, তাদের কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি প্রভৃতিতে কিন্তু পার্থক্য দেখা যাবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস দেখা যাবে। কারণ দেখবে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়স সন্ধিকালে প্রবেশ করার সাথে সাথে মেয়েদের গলা আস্তে আস্তে, মেয়েদের কণ্ঠস্বর, গলা বলতে কণ্ঠস্বর আস্তে আস্তে আরো সরু হতে থাকে, এবং ছেলেদের কণ্ঠস্বর কিন্তু সেটা ফেটে গিয়ে একটু কর্কশ বা একটু ম্যাচিওর হতে থাকে। তো এখানে চেঞ্জেস কিন্তু তাদের আসতে পারে, কথা বলার ভঙ্গি আসতে পারে, চলাফেরার ধরন আসতে পারে, চেঞ্জ আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এটাও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের আরেকটি অংশ। এরপর হচ্ছে জাতিগত প্রভেদ। এক জাতের মানুষ অন্য জাতের মানুষের তুলনায় আলাদা প্রকৃতির হয়, যেমন রাশিয়ান মানুষেরা ভারতীয় মানুষদের তুলনায় লম্বা মজবুত দেহের অধিকারী হয়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে রেস, যার যেরকম জাতি হবে সেই রেস অনুযায়ী তাদের কিন্তু চেঞ্জেস থাকবে। যেরকম চাইনিজরা যদি বলে, তাহলে তারা সেই দিক থেকে কিন্তু শারীরিক দিক থেকে তারা কিন্তু অনেকটাই হাইট তাদের শর্ট হবে। আবার যদি আমরা ওয়েস্ট ইন্ডিয়ান, যারা ওয়েস্ট ইন্ডিজের লোক রয়েছে, তারা কিন্তু অনেক বেশি টল, অনেক বেশি তারা কিন্তু মানে স্ট্রং চেহারার অধিকারী হয়ে থাকে। তো জাতিগতভাবে এদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কিন্তু দেখা যেতেই পারে। আর সামাজিক অবস্থার ভিন্নতা হচ্ছে, সামাজিক অবস্থার ভিন্নতার কারণেও, সামাজিক অবস্থা বলতে কার কীরকম সোসাইটির মধ্যে জন্ম, কে কোন সমাজের মধ্যে রয়েছে, কে কোন সমাজকে বিলং করে, সেগুলোর কথা বলছি। এর কারণে কিন্তু ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য সৃষ্টি হয়। যেমন জনবহুল অঞ্চলের মানুষেরা অন্তর্গত অল্প মানে জনবসতিপূর্ণ গ্রামীণ অঞ্চলের মানুষের তুলনায় বেশি বুদ্ধিমান হয়ে থাকে। অর্থাৎ এটা বুদ্ধিমান বলতে মানে তাদের যেহেতু অপরচুনিটিস বেশি থাকে, তারা বিভিন্ন রকম কাজ করতে সক্ষম হয়ে থাকে, সেটা বলতে চেয়েছে। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে বিকাশের হারের ভিন্নতা। বিকাশের হারের ভিন্নতা মানে কি, বিকাশের যে মানে কোনো বিকাশের কাজ করার যে মানে এক একজনের মধ্যে যে এক এক রকমের ডেভেলপমেন্টের কি থাকে, লেভেল থাকে, লেভেল অফ ডেভেলপমেন্ট। মনে করো 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা খুব দারুণ ডেভেলপ হয়েছে, বাকি 9জন সেই পরিমাণ ডেভেলপ হয়নি, তো ভিন্নতা। তো বিকাশের হারের ভিন্নতার কারণেও ব্যক্তিগত বৈষম্য কিন্তু ঘটে থাকে। তাই একই বয়সের দুটি শিশুর মধ্যে প্রভেদ লক্ষ্য করা যায়। একই বয়সের দুটা শিশুর মধ্যে কি লক্ষ্য করা যায়, প্রভেদ। তো যেরকম করে তুমি মনে করো কালকে একটা স্কুল তুমি দিদিমণি হচ্ছ, বা তুমি একটা স্কুলের মাস্টারমশাই হচ্ছ কালকে, তো হওয়ার পর কালকে তুমি যখন তাদেরকে পড়াতে বসছো, পড়াতে বসার পর তুমি দেখছো আজকে তুমি গণিতের একটা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছো, গণিতের একটা চ্যাপ্টার তুমি বুঝিয়ে দিয়েছো ভালো করে, আগামীকাল তুমি সেগুলোর উপর থেকে তুমি তাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছো। এবার তুমি দেখতে পাচ্ছ তোমার 30জন বাচ্চার মধ্যে দুটা বাচ্চা খুব ভালো করে সমস্ত কিছু তোমার প্রশ্ন তুমি যেভাবে শিখিয়েছো সেভাবে করতে পারছে, বাকি বাকি যে 28জন রয়েছে 30-এর মধ্যে, তারা কিন্তু সেভাবে ধরতে পারছে না, তুমি তাদেরকে আবার করাচ্ছ। তাহলে তোমাকে বুঝতে হবে এই দুটো বাচ্চার মধ্যে বিকাশটা ভালো হয়েছে ওই পার্টিকুলার টপিকের ওপরে, তুমি যেভাবে পড়িয়েছো তারা সেভাবে ক্লাসটা করেছে এবং বিকাশটা তার হয়েছে। তো এই বিকাশের হারের ভিন্নতাও কিন্তু লক্ষ্য করা যায়। তারপর এটা হচ্ছে কর্মক্ষমতার উপরে বললাম। তারপর আরো অন্যান্য ইন্টেলিজেন্সের পরীক্ষা রয়েছে, ঠিক আছে, সেটাও আমরা বুঝতে পারবো। এরপর কি আছে বলছে, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব। আমরা তো ব্যক্তিগত বৈষম্যের কারণগুলো জানলাম, কোন কোন কারণে ব্যক্তিগত বৈষম্য হয়ে থাকে, কোন কোন কারণে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হয়ে থাকে, এগুলোর তো একটা প্রভাব রয়েছে। শুধুমাত্র কারণ থাকবে তার তো হবে না। নিজেরই শিক্ষা মানে জীবনের কথা, মানে ছাত্র জীবনের কথা যদি আমরা ভেবে দেখি, তাহলে কিন্তু আমরা সেখানে দেখব যে বুলিং করা হতো কাউকে কাউকে ক্লাসরুমে,
সকলের জীবনে এক ধরনের অভিজ্ঞতা থাকে না, বাট তোমরা দেখবে অনেকেই এই বিষয়টা কিন্তু তোমরা দেখবে এক্সপিরিয়েন্স করেছো যে ক্লাসে মনে করো যে কেউ একটু শারীরিক গঠন তার একটু অন্যরকম। আমি আমি কাউকে টিজ করার জন্য বলছি না, বাট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। কেউ মনে করো একটু একটু মোটা, তাহলে তাকে নিয়ে সবাই বুলিং করছে। কেউ মনে করো একটু বেটে, তাকে নিয়ে সবাই বুলিং করছে। কেউ অনেকটা লম্বা, তাকে নিয়ে সবাই বুলিং করছে। কেউ মনে করো পড়াশোনা একটু দুর্বল, তাকে নিয়ে সবাই বুলিং করছে। অর্থাৎ এটাও কিন্তু একটা প্রভাব হয়ে থাকে। এবং তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের আরও অনেক প্রভাব রয়েছে, সেই প্রভাবগুলোই আমরা আলোচনা করছি। শিক্ষার্থীর ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে ধারণা। যে শিক্ষার্থী রয়েছে তার ইন্ডিভিজুয়াল যে পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে সেটা সম্পর্কে ধারণা কি? প্রত্যেক শিক্ষকের উচিত তাদের শিক্ষার্থীদের দক্ষতা, আগ্রহ, প্রবণতা, ব্যক্তিত্বের সংলক্ষণ ইত্যাদি সম্পর্কে সুনিশ্চিত ধারণা গঠন করা এবং সেই জ্ঞানকে ভিত্তি করে তাদেরকে বেশিভাবে শিক্ষাদান বা সেইভাবে শিক্ষাদান করা। প্রত্যেক শিক্ষকের কি উচিত? তাদের শিক্ষার্থীদের দক্ষতা, আগ্রহ, প্রবণতা, অর্থাৎ তাদের মধ্যে কি পরিমাণ দক্ষতা রয়েছে, তাদের মধ্যে কি পরিমাণ আগ্রহ রয়েছে, কোনো কাজ করার প্রবণতা রয়েছে এবং ব্যক্তিত্বের সংরক্ষণ ইত্যাদি রয়েছে কিনা সেই সম্পর্কে শিক্ষাদান করা। আর বহুমুখী পাঠক্রম অনুসরণ। বহুমুখী মানে হচ্ছে কি, যেটা মাল্টি টাইপ হবে, ঠিক আছে, যেটা কি মাল্টি টাইপ হবে। তো বহুমুখী পাঠক্রম অনুসরণ হচ্ছে ব্যক্তিতে ব্যক্তিতে যেহেতু পার্থক্য রয়েছে, তাই সকল শিক্ষার্থী একই রকম পাঠ্যক্রম থেকে উপকৃত হতে পারে না। মানে ব্যক্তিতে ব্যক্তিতে যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। মনে করো তুমি আজকে ক্লাসরুমে গিয়ে তুমি আজকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন শেখাচ্ছ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন শেখাচ্ছ। এবার দেখা গেল ওই ক্লাসরুমে অলরেডি 3জন বাচ্চা আর্টিকেল প্রিপোজিশন সম্পর্কে ধারণা পরিষ্কার, তাহলে কি তারা কিন্তু সেই ক্লাসটাতে কি পাবে না? ইন্টারেস্ট পাবে না, কারণ তাদের কাছে সেই বিষয়টা নতুন নয়। অর্থাৎ ব্যক্তিতে ব্যক্তিতে যেহেতু পার্থক্য রয়েছে, তাই সকলের জন্য যদি একই রকম পাঠ্যক্রম রাখা হয় তাহলে কিন্তু সবাই উপকৃত হতে পারে না। তাই শিক্ষকের উচিত ব্যক্তিগত বৈষম্যের ভাবনাকে মনে রেখে শিক্ষার্থীর আগ্রহ, প্রবণতা, ক্ষমতা, প্রয়োজনীয়তা অনুযায়ী বহুমুখী পাঠ্যক্রম গড়ে তোলা। এবার মনে করো তুমি টিচার, তোমাকে আর্টিকেল প্রিপোজিশনই পড়াতে হবে, তখন তুমি কি করবে? ওই 3টা বাচ্চার জন্য তুমি এমন কিছু কিছু কোয়েশ্চেন, একটু স্ট্যান্ডার্ড লেভেলের আর্টিকেল প্রিপোজিশন টপিকের উপরে কোয়েশ্চেন তাদেরকে সলভ করতে দেবে, আর বাকিদেরকে তুমি সেম টপিকটাই করাবে। তাহলে ওরাও ওদের মানে লেভেল অনুযায়ী প্র্যাকটিস করতে পারছে, ওরাও ওদের মজাটা পাচ্ছে, বাকিরাও কিন্তু জিনিসটা শিখতে পারছে। অর্থাৎ ক্লাসরুমে যেমন আমি যখন পড়াতে যাব তখন আমার যেরকম ক্লাসে যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের কথা ভাবতে হবে, তারপরে যারা প্রান্তিক তাদের কথাও ভাবতে হবে, যারা মিডিয়াম তাদের কথা ভাবতে হবে। অর্থাৎ প্রত্যেককেই সেই ক্লাসে কিন্তু এঙ্গেজ রাখতে হবে। আমি শুধুমাত্র দুজনকে পড়ানোর জন্য ক্লাসে যাচ্ছি না, আমি সবাইকে পড়ানোর জন্য ক্লাসে যাচ্ছি। তো এই বিষয়টা কিন্তু টিচারকেই গড়ে তুলতে হবে। এরপর কি বলছে? এরপর বলছে বহুমুখী পাঠদান পদ্ধতি অনুসরণ। বহুমুখী পাঠদান পদ্ধতি কোনটা? অর্থাৎ যেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে একসাথে বিভিন্ন মানে বহুমুখী পাঠদান মানে কি? অর্থাৎ একরকম ভাবে না, ভিন্ন ভিন্ন রকম ভাবে পড়ানো যাবে। যেমন কেবলমাত্র বহুমুখী পাঠক্রমই নয়, বহুমুখী পাঠদান পদ্ধতি। যেমন মনে করো আজকে তুমি ক্লাসরুমে জেনারেল নলেজের কোনো একটা ক্লাস পড়াচ্ছ, বা তুমি আজকে ধরে নিচ্ছি পরিবেশের উপরে কোনো একটা ক্লাস করাচ্ছ, টপিকটা তুমি করিয়ে নিয়েছো, তুমি বুঝতে পারছো বাচ্চাগুলো আজকে ইন্টারেস্ট নেই, আজকে ওরা অমনোযোগী হয়ে পড়ছে। একটু পর তারা জানলা দিয়ে পাখি উড়ে উড়ে যেতে দেখছে বা কিছু দেখছে। তখন তোমার উচিত সেখানে বাচ্চাদেরকে অ্যাটেনশন নিয়ে আসার, ফিরিয়ে আনার জন্য এমন কিছু করা। যেমন কুইজ করা যেতে পারে, যে তোমাদের মধ্যে আজকে আমরা টিম ভাগ করে দেবো, টিমের মধ্যে এটা টিম এ, টিম বি, টিম সি, টিম ডি, একটা 4টা টিম ভাগ করে দিব। এবার কুইজ হবে, একটা করে প্রশ্ন করা হবে টিম এ কে, টিম এ না পারলে বি, না পারলে সি, না পারলে ডি, এভাবে কন্টিনিউ করে করবে। এবার দেখবে, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখবে বাচ্চাগুলো আর অমনোযোগী হচ্ছে না। অর্থাৎ এটাই হচ্ছে বহুমুখী পাঠদান পদ্ধতি। বা আমি এটাও বলতে পারি যে আজকে এক এক করে প্রত্যেককেই বোর্ডে ডাকা হবে, ব্ল্যাকবোর্ডে, এবং পরিবেশ থেকে একটা করে ছবি আঁকতে দেওয়া হবে। দেখবে প্রত্যেককে অ্যাটেন্টিভলি তোমার ক্লাসটা করছে। মানে কি, আবার কখনো কখনো অনেক দেখবে ভিডিও ভাইরাল হয় যে টিচার নাচ করে, গান করে পড়াচ্ছেন। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটা সময় একই রকমভাবে পড়ালে কিন্তু বাচ্চাগুলো ইন্টারেস্ট পাবে না, তাদেরকে বিভিন্ন রকমভাবে পড়ানোর মানে সেই গুরুত্বটা বুঝতে হবে। আবার সহ পাঠক্রমিক ব্যবস্থা মানে কি, মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা এখন খুব ইম্পর্টেন্ট। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক মানে বিষয়ে অংশগ্রহণ করা, প্রত্যেকটা বিষয়। যেমন প্রত্যেক শিক্ষার্থী পাঠক্রমিক বিষয়ে পারদর্শিতা নাও হতে পারে, তাই বিদ্যালয়ে পাঠক্রমিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা, এনসিসি, এনএসএস প্রভৃতি আয়োজন করা হয়ে থাকে।
এনসিসি, এনএসএস হচ্ছে যে তোমার ন্যাশনাল সোশ্যাল স্কিম যেটা রয়েছে, আর এনসিসি হচ্ছে তোমার ন্যাশনাল ক্যাডেট কর্পস, যেটা মানে প্যারেড করানো হয় যেটা, সেটা তো সহপাঠক, এটা তো দুটো দেওয়া হলো। এছাড়াও বিভিন্ন রকমের স্পোর্টস থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে কুইজ থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে কোথাও কোথাও বক্তৃতা, সংবাদপত্র পাঠ, আবৃত্তি, নাটক, অনেক কিছু থাকে। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেই বাচ্চাদেরকে কি করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, তাহলে তারা কিন্তু আরো মজাটা পাবে। কারণ মনে রাখতে হবে, কোনোভাবে একঘেয়েমিতে পড়া যাবে না, একঘেয়েমি থেকে মুক্ত করতে হবে। এবার কি বলছে, শিক্ষাগত বৈষম্য হলো শিক্ষাগত সম্পদের অসম বন্টন। অর্থাৎ অসম বন্টন মানে কি, কারো কাছে এক্সেস রয়েছে, কারো কাছে নেই বললেই চলে। তো এটা অসম বন্টন হলো না, যার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় স্কুলের তহবিল, যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক, বই, প্রযুক্তি, সামাজিকভাবে বর্জিত সম্প্রদায়ের কাছে। এই সম্প্রদায়গুলি ঐতিহাসিকভাবে সুবিধাবঞ্চিত এবং নিপীড়িত হয়ে থাকে, সামাজিকভাবে পিছিয়ে পড়া, যার জন্য বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। সামাজিকভাবে পিছিয়ে পড়া কেউ কেউ রয়েছে, আবার মনে করো যে শারীরিকভাবে পিছিয়ে এমনভাবে রয়েছে যারা তাদের সেই জ্ঞানটা অর্জন করতে পারছেন না। এই প্রান্তিক গোষ্ঠীর অন্তর্গত ব্যক্তিরা প্রায় পর্যাপ্ত সংস্থান সহ বিদ্যালয়ে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হয়। অর্থাৎ বিদ্যালয় প্রবেশাধিকার বা বিদ্যালয়ে তারা প্রবেশ করলেও সেখানে গিয়ে তারা কি ফিট হতে পারে না, সেই সোসাইটির মধ্যে ফিট হতে পারে না, তারা নিজেদেরকে সবসময় কম মনে করে, কারণ তারা এমন একটা পরিবেশ থেকে বিলং করছে যেখানে তারা সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো ছোটবেলা থেকেই পায়নি। তাই একমাত্র শিক্ষাটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে তাদেরকে সেই জায়গাটা, সেই শিক্ষার মানে অংশটা বা সেই জায়গাটা তাদেরকে দেওয়া যেতে পারে। শিক্ষাই এমন একটা জায়গা যেখানে সমস্ত ভেদাভেদ মুছে দেওয়া যেতে পারে। শিক্ষাই এমন একটা জায়গা যেখান থেকে তাদেরকে পিছিয়ে পড়া অনগ্রসর প্রজাতি থেকে নিয়ে এসে তাদেরকে একটা সুন্দর সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করা যেতে পারে। বৈষম্য এই ব্যক্তিদের শিক্ষাগত সাফল্য বা দক্ষতার মধ্যে প্রধান পার্থক্যের দিকে পরিচালিত করে এবং শেষ পর্যন্ত সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতাকে দমন করে। শিক্ষার অসমতা বিভিন্ন প্রকারে বিভক্ত, যেমন আঞ্চলিক বৈষম্য, লিঙ্গ দ্বারা অসমতা, সামাজিক স্তরবিন্যাস দ্বারা অসমতা, পিতামাতার আয় দ্বারা অসমতা, পিতামাতার পেশা দ্বারা অসমতা, এবং আরো অনেক কিছু। এগুলো অসমতা বলতে বিভিন্ন রকমভাবে তাদের মধ্যে এই পার্থক্য, এই ডিফারেন্স কিন্তু লক্ষ্য করা যায়। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের মধ্যে আজকে ক্লাসে আমাদের এই আলোচ্য বিষয় এটাই ছিল। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো আরো একটি টপিক নিয়ে। থ্যাংক ইউ।